হুম। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল এর অষ্টম অধ্যায়ে ক্লাস নেব। এই অধ্যায়ের নাম হলো ট্রাশ নেলস এর পরিমাপ। তো ট্রাশ নেলস এর পরিমাপ অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হলো যে ট্রাশ নেলস কি, দ্বিতীয়ত পরিমাপের প্রয়োজনীয়তা, আমরা কেন ট্রাশ নেলস পরিমাপ করব এগুলো, তারপর হলো গিয়ে ট্রাশ পরিমাপ করার যে একটা মেশিন দা শার্লি অ্যানালাইজার, এই শার্লি অ্যানালাইজার সম্পর্কে বিস্তারিত জানবো। আর হলো গিয়ে ট্রাশ কন্টেন্ট ও ফাইবার গ্রেডিং, ট্রাশ কন্টেন্ট ফাইবার গ্রেডিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে শুরুতে আসা যাক যে ট্রাশ ও নেলস কি। তবে ট্রাশ হলো যে আমাদের টেক্সটাইল ফাইবার এর কটন ফাইবারের মধ্যে যে কটন ফাইবার ছাড়া অন্যান্য যে সকল উপাদান থাকে, যেমন ভাঙা পাতা, মরা পাতা বা বীজের যে ভাঙা অংশগুলো থাকে, এগুলো মূলত ট্রাশ হিসেবে পরিচিত। যে তাহলে ট্রাশ সহজে কি তোমরা বুঝতে পারবা, ট্রাশ হলো গিয়ে কটন ফাইবারের মধ্যে কটন ছাড়া অন্য যা থাকবে এগুলো হলো গিয়ে ট্রাশ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে কি বীজের ভাঙা অংশটা থাকে, আর হলো পাতা, যে আমাদের কটন যে তোলা হয় এর মধ্যে পাতা থাকে, ভাঙা পাতা থাকে, এগুলো মূলত ট্রাশ। এই ট্রাশ অপদ্রব্য হিসেবে বিবেচিত। তো এই ট্রাশ যে কটনের মধ্যে যে বেশি পরিমাণে থাকে, সাধারণত 15% পর্যন্ত থাকতে পারে। তো আমরা এই ট্রাশ কিভাবে কোন মেশিনের সাহায্যে নির্ণয় করতে হয় সেটাও আজকে জানবো। আর একটা হলো গিয়ে যে নেটসটা কি। নেটস হলো গিয়ে যে আমাদের কটন ফাইবারের মধ্যে যদি অপরিপক্ক ফাইবার থাকে, এই অপরিপক্ক ফাইবারগুলো সাধারণত গুটির আকার ধারণ করে ছোট দানাদার হয়ে যায়, যেটাকে আমরা গুটি বলে চিনি। যদি ফাইবারের মধ্যে অপরিপক্ক ফাইবার থাকে বা মেশিনের দুর্বলতা থাকে, তাহলে ছোট ছোট ফাইবারগুলো মিলে গুটির মতো আকার ধারণ করে। নেটস হলো গিয়ে যে ফাইবারের মধ্যে ছোট আকৃতির ফাইবারগুলো জটলা বেঁধে যে গুটির আকার ধারণ করে, এটা হলো নেটস। এই নেটস সাধারণত কেন হয়? নেটস হয় মূলত অপরিপক্ক ফাইবারের জন্য, অর্থাৎ ইম্যাচিউর ফাইবার যেটাকে আমরা বলি, ইম্যাচিউর ফাইবারের জন্য মূলত নেটস তৈরি হয়। আর হলো গিয়ে কার্ডিং মেশিনে যে কার্ডিং মেশিনের ত্রুটির জন্য, কার্ডিং মেশিনে অয়েল যদি ভাঙা থাকে বা অয়েলের যদি সমস্যা থাকে, তাহলে ওইখানে ছোট ফাইবারগুলো গুটির আকার ধারণ করে। এই গুটির আকার ধারণ করলে তখন নেটস সৃষ্টি হয়। তাহলে আর নেটস এটা কম্বিনেশনের সাথে মতো নেটসটা দূর করা যায়। তাহলে আমরা এটা এই নেটসটা শিখতে পারলাম এখান থেকে। তাহলে প্রথম আমাদের যে পয়েন্টস ছিল একটা হলো যে নেটস ও ট্রাশ কি। তাহলে নেটস আর ট্রাশ আমরা বুঝতে পারলাম। আমি আবার বলতেছি যে ট্রাশ হলো গিয়ে কটন ফাইবারের মধ্যে যে কটন ছাড়া যে সকল উপাদানগুলো থাকে, ভাঙা পাতা, মরা পাতা বা বীজের ভাঙা অংশ, এগুলো সাধারণত ট্রাশ হিসেবে পরিচিত। আর ট্রাশ নেটস হলো গিয়ে যে ফাইবারের মধ্যে যদি ছোট আকারের ফাইবার থাকে এবং অপরিপক্ক ফাইবার থাকে, এগুলো জমাট বেঁধে গুটির আকার ধারণ করে, এই গুটিগুলো নেটস নামে পরিচিত। দ্বিতীয়ত হলো গিয়ে পরিমাপের প্রয়োজনীয়তা, আমরা কেন ট্রাশ আর নেটস পরিমাপ করব। শুরুতেই বলেছি যে এগুলো হলো গিয়ে মূলত অপদ্রব্য ফাইবারের মধ্যে, যে আমরা ফাইবার দিয়ে কটন ফাইবার দিয়ে সুতা তৈরি করব, এতে অপদ্রব্য পরিমাণ যদি বেশি থাকে, তাহলে এগুলো মূলত আমাদের সুতা তৈরির ক্ষেত্রে বা অন্যান্য যে পরবর্তী প্রসেস গুলো আছে এগুলোতে সাধারণত ত্রুটি সৃষ্টি করবে। তো শুরুতে যে ট্রাশের উপর ভিত্তি করে কিছু কিছু ফাইবার, যেটা আমেরিকান ফাইবার বা আফগান ফাইবার আছে, এইগুলো মূলত ট্রাশের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। ট্রাশ যত বেশি থাকবে, এই ফাইবারের গ্রেডিংটা তত বেশি হবে। তো ফাইবার গ্রেডিং এর ক্ষেত্রে আমাদের ট্রাশের উপর ভিত্তি করে মূলত ফাইবারটা চিনতে হয়, যেটা কোন গ্রেডের ফাইবার। তো ট্রাশের পরিমাণ কম থাকলে ওই ফাইবার দ্বারা উন্নত মানের সুতা তৈরি করা যাবে এবং পরবর্তী প্রসেসে আমাদের ব্যয় কম হবে, আমরা দ্রুত ফল পাবো। এই হিসাবে ট্রাশের পরিমাণ নির্ণয় করে
ওই ফাইবারের কি কি মেশিন আমাদের ব্যবহার করতে হবে। ট্রাশ যদি বেশি থাকে তাহলে আমাদের কার্ডিং মেশিনে এর আগে অন্যান্য প্রসেসে বিটিং পয়েন্ট বেশি ব্যবহার করতে হবে, যার জন্য আমাদের ট্রাশের পরিমাণটা নির্ণয় করতে হবে। আমরা এই জন্য ট্রাশের পরিমাণটা নির্ণয় করতে হয়। নেক্সট এটাও মূলত বের করতে হয়। নেক্সটের পরিমাণ বেশি থাকলে পরবর্তীতে আমরা যখন কাপড় বুনবো, কাপড় বোনার সময় কাপড়ে বিভিন্ন ধরনের গুটির আকার ধারণ করবে এবং সুতা ছিঁড়ে যাবে, যার জন্য আমাদের এই ট্রাশ আর নেক্সটের পরিমাণটা নির্ণয় করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে ট্রাশ আর নেক্সট কেন নির্ণয় করবো। তো আজকে আমরা যে এই ট্রাশ আর নেক্সট নির্ণয় করা যে মেশিন বা যন্ত্রটা ব্যবহার করে সাধারণত ছোট স্যাম্পল আকারে, এই যন্ত্রটা হলো দা শার্লি অ্যানালাইজার। দা শার্লি অ্যানালাইজার নামে পরিচিত। এই শার্লি অ্যানালাইজার আমরা এখন চিত্র এঁকে দেখব যে শার্লি অ্যানালাইজারটা কিভাবে কাজ করে। আচ্ছা দেখো, এখানে আমি যেটা মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি, বোর্ডে ততটা ভালো করে আঁকা যায় না। এটা হলো গিয়ে শার্লি অ্যানালাইজার মেশিন। এটা মূলত ট্রাশ যে পরিমাপ করা হয়, এটা মূলত স্যাম্পল মেশিন। যেমন আমরা কিন্তু টেস্টিং এটা একটা স্যাম্পলের ভিতরে কি পরিমাণ ট্রাশ আছে সেটা নির্ণয় করব। এইটার মধ্যে মূলত 25 গ্রাম কটন, যেটা কটন ফাইবার নমুনা হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে যতটুকু দেখতে পাচ্ছ তোমরা যে এখানে মূলত একটা যেটা ফিট সাইডে যে মেশিনের একটা তোমার প্লেট আছে এই প্লেটের উপরে সাধারণত নমুনা কটন, যে 25 গ্রাম নমুনা কটন এটা আমরা দেব। এই 25 গ্রাম নমুনা কটন দেওয়ার ফলে এই ফিট প্লেটের সামনের দিকে অগ্রসর হয়ে এখানে যে সামনে একটা রোলার আছে, এটা হলো কি আমরা এটা ফিট রোলার। ফিট প্লেটের উপরে ফিট রোলার থাকে, এখানে সি দ্বারা এখানে দেখাচ্ছি। এগুলো তোমরা সাধারণত পাশে নোট করে লিখতে হবে। আমি সময় স্বল্পতার জন্য শুধু মুখে বলে দিতেছি যে এ হলো গিয়ে ফিট প্লেট, বি হলো গিয়ে মূলত আমাদের কটন নমুনা কটন যেটা আমরা 25 গ্রাম, সি হলো গিয়ে ফিট রোলার। ফিড রোলারের সাহায্যে নমুনা কটনটা সামনের দিকে অগ্রসর হয়ে মেশিনের অভ্যন্তরে প্রবেশ করবে। এই অভ্যন্তরে যেটা প্রথমে আসে সেটা হলো গিয়ে টেকারিং। এই ফিড রোলার কটনটাকে টেকারিং এ নিক্ষেপ করবে। টেকারিং এ কাটা কাটা থাকে, যেটাকে আমরা বলি ওয়্যার থাকে অনেক ছোট ছোট। এই ওয়্যারের গায়ে ফাইবারগুলো লেগে যাবে। ফাইবারগুলো লেগে এটা ঘুরতে থাকবে, এটা রোটেশন হয়ে গিয়ে এটা এদিকে সামনের দিকে ঘুরবে এভাবে। আর তাহলে এই যে ডি দিয়ে চিহ্নিত করছে মূলত টেকারিং, এটা লিখতে পারো। এগুলো এটা হলো কি টেকারিং, এগুলো বাসায় প্র্যাকটিস করবে ভালো করে। তারপরে এই টেকারিং এর গায়ে খাস কাটা থাকে। আর টেকারিং এর নিচে দেখো তোমরা এই যে একটা ফ্লো দিয়েছি এখানে, এই যে এগুলো মূলত বাতাসের ফ্লো। এখান দিয়ে বাতাস প্রবেশ করা হয় ফ্যানের সাহায্যে, যাতে এই কটন ফাইবারের ওয়্যারের গায়ে যে ফাইবারগুলো না আগে এগুলো নিচের দিকে পড়তে থাকে, তখন এই বাতাসের সাহায্যে এগুলো দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যাবে মেশিনে, যাতে ফাইবারটা নিচে না পড়তে পারে, এটা সামনের দিকে পাঠানোর জন্য। তো এই যে এখানে বাতাসের কারণে ফাইবারগুলো আরো সামনের দিকে অগ্রসর হবে। তো এইখানে যে আমাদের একটা ছোট প্লেট আছে, এটা বাঁকানো একটা প্লেটের মতো, যার জন্য এভাবে একটা প্লেট যদি থাকে, এই প্লেটের উপর যদি বাতাসটা পড়ে আরো দ্রুত গতিতে সামনের দিকে যাবে। অর্থাৎ এই প্লেটের উপরে যে বাতাসটা পড়লে ফাইবারগুলোকে আরো সামনের দিকে নিয়ে যাবে। তো সামনের দিকে নিয়ে গেলে এখানে আরেকটা কথা, যে কটন ফাইবারের মধ্যে যে আমরা ট্রাশ বলছি, ট্রাশটা মূলত এই জায়গা দিয়ে ভারী যে ট্রাশটা ভাঙা পাতা বীজ অথবা পাতা বা বীজ, যেটা মূলত বীজই বেশি পরিমাণে থাকে, তো এইটা এইখান দিয়ে নিচের দিকে পড়ে যাবে সামনের দিকে, কারণ তুলা তো হালকা আর বীজটা তো ভারী হওয়ার কারণে এটা এই যে অয়েলের গায়ে লাগবে না, এটা নিচের দিকে পড়ে যাবে। এখানে দিয়ে মূলত এটা জমা হবে, বা এই ট্রাশটা এখানে দিয়ে জমা হবে যেটা, আর হলো গিয়ে ফাইবারগুলো সামনের দিকে বাতাসের সাহায্যে চলে যাওয়ার পর এইখানে যে একটা দেখতেছো তোমরা গোলাকার আমি দেখাচ্ছি, এটা হলো গিয়ে কেজ বলে। এই কেজের মাধ্যমে
কেজের গায়ে গিয়া ফাইবারগুলো জমা হবে, ভালো ফাইবারগুলো। তো পরবর্তীতে এখানে যে কেজের গায়ে থেকে আমার একটা তোমার এখানে এই অংশ থেকে আমাদের যে ফাইবারগুলো আছে, ভালো ফাইবারগুলো এখানে জমা হবে। আর ওইদিকে এই পাশে যে ডেলিভারি প্লেট, এই ডেলিভারি প্লেটের সাহায্যে ফাইবারগুলো এখানে আসবে। এখন এই এইসে আমরা মূলত ওই ফাইবারগুলো পাবো, যেগুলো ট্রাশ দূর করার পরে যে ভালো ফাইবারগুলো থাকবে এগুলো এই জায়গায় এসে জমা হবে। মানে শুরুতেই আমরা এখানে দিয়েছি ট্রাশ সহকারে ফাইবার, আর এই শালিয়ানা জায়গায় কেজের প্রান্ত থেকে বা কেজের পাশ দিয়ে ডেলিভারি প্লেটে গিয়ে ট্রাশটা, যে ভারী ট্রাশটা এইখানে পড়ে যাবে ফ্যানের সাহায্যে। আর যে মূলত যে ভালো ফাইবারটা এইটা যে ডেলিভারি প্লেটের এখানে কেজের মাধ্যমে নিচে গিয়ে জমা হবে। এখানে একটা ফ্যান ব্যবহার করা হয় যাতে এই যে অপদ্রব্যটা বা ট্রাশটা হয় এটা বের করে নিয়ে যাওয়ার জন্য। তো এই ট্রাশটা এখান থেকে বের করে নিয়ে যাবে। তো এর মাধ্যমে আমরা যে মূল বিষয়টা বের করতে পারবো সেটা হলো গিয়ে নমুনা কটনে কি পরিমাণ ট্রাশ ছিল। আমরা নমুনা কটনটা মাপলাম কত গ্রাম, নমুনা কটনটা পেলাম মেশিনে 25 গ্রাম নমুনা দিলাম, 25 গ্রাম নমুনা দিলাম। কিন্তু যখন আমরা এই শার্লিয়ানা মেশিনের সাহায্যে ট্রাশগুলো বের করে নেব, ভারী ট্রাশ, মূলত যেগুলো হালকা ট্রাশ এগুলো কিছুটা লেগে থাকে, ভারী ট্রাশটা বের হয়। তো এই দেখা গেল কি 25 গ্রাম নমুনা দেওয়ার ফলে শার্লিয়ানা মেশিনের পরে এটা 20 গ্রাম পাওয়া গেল। সাপোজ 20 গ্রাম পাওয়া গেল ডেলিভারি প্লেটে ওই নমুনাটা আমরা মাপলাম। তাহলে এই 25 গ্রাম ছিল নমুনা গঠনের ওজন, আর 20 গ্রাম হলো যে পরিষ্কার গঠন, ট্রাশটা বের করার ফলে এই পরিষ্কার গঠনটা আমরা পেলাম। তাহলে এইটা আমরা 25 গ্রাম থেকে 20 গ্রাম বিয়োগ করলাম, বিয়োগ করার ফলে আর এখানে আমরা এটাকে করব 25 গ্রাম যে নমুনা গঠনটা নিচে রাখবো, 25 গ্রাম নমুনা গঠনটা নিচে রাখবো, আর এটাকে 100 দ্বারা গুণ করব, এটাকে 100 দ্বারা গুণ করব। আর বাংলা ইংরেজি হয়ে গেছে, এটাকে 100 দ্বারা গুণ করব। তাহলে এই আমাদের যে রেজাল্টটা আসবে, যেমন এটা কি হলো, এখানে 25 থেকে 20 বিয়োগ করলে এখানে 5 আর নিচে হলো গিয়ে 25 আর এখানে হলো গিয়ে 100 4। এখানে হয়তো আমি বেশি দেখাইছি 20, এখানে 20% ট্রাশ দেখাইছে, 20% ট্রাশ, এটা আমরা বেশি দেখাইছি। মূলত আমাদের এখানে 25 গ্রাম থেকে 20 গ্রাম বা 22-23 গ্রাম হলে মোটামুটি একটা অ্যাকুরেট মান আমরা পেতাম। তো মূলত এখানে আমরা দেখলাম যে আমরা যে স্যাম্পলটা দিচ্ছি এটার মধ্যে 20 গ্রাম ট্রাশ ছিল, ট্রাশটা বের করতে পারছি। তো এইভাবে আমাদের যে ট্রাশ পার্সেন্টেজ, এটা নির্ণয়ের সূত্রটা কি, ট্রাশ পার্সেন্টেজ নির্ণয়ের সূত্রটা হলো কি নমুনা কটনের ট্রাশ বিয়োগ পরিষ্কার কটনের ট্রাশ ডিভাইডেড বাই নমুনা কটনের ট্রাশ ইনটু যে আমাদের 100। তাহলে এই সূত্রটার সাহায্যে কত পার্সেন্ট ট্রাশ সেটা আমরা বের করতে পারবো এই শার্লি অ্যানালাইজার মেশিনের সাহায্যে। তাহলে এখান থেকে মোটামুটি একটু তোমরা এটা শিখতে পারবে, বাসায় তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা দেখো, এটা হলো আমাদের ট্রাশ কন্টেন্টের ভিত্তিতে ফাইবার গ্রেডিং। যে আমরা যে সাধারণত ট্রাশটা শার্লি অ্যানালাইজারের সাহায্যে যে ট্রাশ কন্টেন্টটা বের করলাম যে কত পার্সেন্ট ট্রাশ আছে, মূলত ওই টেস্ট ট্রাশের উপর ভিত্তি করে ফাইবারটা গ্রেডিং করা হয়। যেমন এখানে দেখো আমি এখানে 9টা গ্রেডিং নিয়েছি, এটা হচ্ছে আমেরিকার যে মিল্টিং পদ্ধতিতে ট্রাশ কন্টেন্টের উপর ভিত্তি করে। একটা হলো গিয়ে মিল্টিং ফেয়ার, শুরুতে হলো গিয়ে মিল্টিং ফেয়ার, এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের আঁশ, যেটা সবচেয়ে ভালো মানের আঁশ নরমাল ফাইবার, ট্রাশ পার্সেন্টেজ খুবই কম, এটা হলো গিয়ে 1%। যদি ফাইবারের মধ্যে 1% ট্রাশ থাকে তখন এটাকে বলা হয় মিল্টিং ফেয়ার। এখন দেখো তারপর হলো গিয়ে স্টিক গুড মিল্টিং 1.3% যদি ট্রাশ থাকে, আমরা যেভাবে বের করলাম নমুনাতে ট্রাশ, পরিষ্কার কটনের ট্রাশ আর হলো গিয়ে নমুনা কটনে 100% করলে হবে যে ট্রাশ পার্সেন্টটা হয়। এখন গুড মিল্টিং 1.8% ট্রাশ থাকে, খুবই কম পরিমাণে, এগুলো ভালো আর বলা যেতে পারে। স্ট্রিক্ট মিল্টিং 2.4% ট্রাশ, মিল্টিং 3.1%, মিডিয়াম যেটাকে বলা হয় মিডিয়াম ফাইবারটা। এইভাবে নিচের দিকে সাধারণত ফাইবার যে ট্রাশের পরিমাণ বাড়তেছে আর ফাইবারের মাত্রা কমতেছে, অর্থাৎ এটা একটু সাধারণত ট্রাশের পরিমাণ বেশি, এখানে খরচ বেশি হবে বা এটা মানটা একটু খারাপ।
নিম্নমানের ফাইবার স্টিক লো মিডলিং স্টিক গুড অর্ডিনারি এই 9টা পয়েন্ট ভাগ করছে 9টা ভাগে ট্রাশের উপর ভিত্তি করে। তোমরা এই চারটা মোটামুটি মনে রাখবা, পরীক্ষায় এগুলো আসে। এর আগে আমরা যেটা দেখালাম শালি অ্যানালাইজার মেশিন, এটাও আছে পরীক্ষায় 10 নম্বর প্রশ্ন হিসেবে পড়বা, প্র্যাকটিস করবা। তো এই চারটা মনে রাখবা সবাই, যে ট্রাশ কন্টেন্টের উপর ভিত্তি করে ফাইবার গ্রেডিং করো। কিভাবে ফাইবারটা গ্রেডিং করতে হয় ট্রাশ কন্টেন্টের ভিত্তিতে, এটা পরীক্ষায় আসতে পারে মোটামুটি। তো আমাদের ট্রাশের বিষয়ে মোটামুটি আমরা ধারণা পেলাম যে ট্রাশ প্রথম এই অধ্যায়টা মূলত দুই ভাগে বিভক্ত, ট্রাশ আর নেক্সট। তো নেক্সটটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকে এই পর্যন্ত যে থাকলো ট্রাশের উপর ভিত্তি করে কিভাবে নির্ণয় করতে হয়। তো ঠিক আছে, তোমাদের এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে আমরা ট্রাশ নিয়ে নেক্সট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।